বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ এনএসটিভি স্টুডিও 2017 সাল থেকে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এখন এই যে এনএসটিভি স্টুডিও, NSTV.com, ইপিও এম শাহজাহান আলী গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের শুরুতেই যে 1971 সালের প্রতিরোধের মার্চ, 18 মার্চ 1971, বঙ্গবন্ধু 1971 সালের এই দিন যে কথাটি বলেছিল, ইতিপূর্বে তো স্বাধীনতার ঘোষণাটা দেন 7 মার্চ 1971 সারোয়ার্দী উদ্যান হতে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে, মোমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 1971 18 মার্চ বঙ্গবন্ধু বললেন, প্রতিরোধের মার্চ, বঙ্গবন্ধু বললেন মুক্তি না আসা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও। সেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে 27 মার্চ কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সেই ভাষণই পাঠ করেন। তার আগে তো আর কি 25 মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি মিলিটারি ভুট্টো সরকারের নির্দেশনা ক্রমে বঙ্গবন্ধুকে কিডন্যাপ করেন। বঙ্গবন্ধু মে 1971 পর্যন্ত নিখোঁজ ছিলেন। যখন ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন বঙ্গবন্ধু আমার কাছেই আছে, তখন করাচি থেকে বলা হলো ভুট্টো সরকারের পক্ষ থেকে, নো, বঙ্গবন্ধু ইজ হিয়ার মায়ার করাচি, পাকিস্তান। তখন এই বাংলাদেশটা তো ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। তারপরেই আর কি সেই বঙ্গবন্ধুর ঘোষণাটি আর কি জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র, চট্টগ্রাম, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেইভাবেই আর কি আমরা
মুক্তিযুদ্ধে যাই। এইটাই ছিল সেই মুক্তিযুদ্ধের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই অনুষ্ঠানটি আমাকে দিয়েছেন। আমি একজন সক্রিয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনও নষ্ট। এইটা সেই ১৬টি বিমান যশোর দখল করে নেয়। ৭ ডিসেম্বর যশোর স্বাধীন হয়। আমরা ওই জয় বাংলা স্লোগান দিতে দিতে যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবার আমাদেরকে ল্যান্ডমাইন, এটা ৭ ডিসেম্বর ১৯৭১ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই বঙ্গবন্ধুর ২৬৫ দিন যুদ্ধ শেষে এই যে যুদ্ধের ময়দান, বনগাঁবের ম্যাপল ৩ কিলোমিটার বেষ্টিত, যার নিচেই ৪৫০টি বাংকার ছিল, ৪০০-এর উপরে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। এই যে এই যুদ্ধের বাংলাদেশের একমাত্রই যুদ্ধের ময়দান এটি। সেই যুদ্ধের ময়দানে ১০,০০০, ৬,০০০ অ্যাডাল্ট, ৪,০০০ যাদের বয়সটা ছিল ৪.৫ বছর থেকে ১০-১১ বছরের মধ্যে। আমি তার মধ্যেই অন্যতম একজন। আমার সেক্টরটা ছিল ৮ সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান, ৮ নম্বর সেক্টর, বনগাঁ বেনাপোল। আমার এখানকার স্থানীয় কমান্ডার ছিলেন মরহুম সাবেক সংসদ সদস্য আলী কদর সাহেব। আলী কদর সাহেবের কমান্ডেই আমি যুদ্ধ করিনি। আমি সরাসরি মেজর মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি, মেজর জেনারেল হয়েছিলেন, এই যে মেজর মঞ্জুর রহমান আর কি, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দায়িত্বে ছিলেন ১৯৮১ সালের ৩০ মে। এই মঞ্জুর রহমানই তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রধান ছিলেন। কনস্পেসি করে জিয়াউর রহমানকে কিল করে তার লাশটাকে গুম করেন আর কি। তো সেই মেজর মঞ্জু কিন্তু জনতার মব সৃষ্টি করে, ওই যে মিলিটারি জওয়ানরা এবং স্থানীয় জনগণ হাটহাজারির কাছে মেজর মঞ্জুরকে ৪ জুন ১৯৮১, জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে কিল হন। এই মঞ্জুর রহমানের নেতৃত্বে কিল হয়। মেজর মঞ্জুর রহমান আর কি, জিয়াউর রহমান কারণেই আর কি জনতার মবের শিকার হয়ে ৪ জুন ১৯৭১ খুন হন। সেই জিয়াউর রহমান হত্যা মামলার মেজর মঞ্জুরের মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই যে আমি যে ছবিটি ৭ ডিসেম্বর যে স্লোগান দিচ্ছি, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং প্রোগ্রামরত ছবি আর কি। তো সেই ৭ই মার্চ উপলক্ষে এই এখন যেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন আর কি, ৭১, ২৪, ৯০, যার যে জায়গায় থেকে স্থানে এটা মর্যাদাই মর্যাদাবান। জিয়াউর রহমান সাহেব আমার মরহুম পিতা, তার থেকে বড় পরিচয় একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার। মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো মন্তব্য নয়, কথা নয় আর কি। এই জায়গাটাই আর কি, মুক্তি যোদ্ধাদেরকে মর্যাদা দিতে হবে। আমার সেই মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপস্থাপনাটা আমি করেই চলেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আহত অবস্থায় বেঁচে আছি, যারা শহীদ হয়েছেন ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোন, এদেরকে বীরাঙ্গনা নয়, এরাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাব দিতে হবে। আমার মাও একজন মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এম শাহজাহান আলী গোলদার ১৯৭১ সালের রণাঙ্গনের আর কি ২৬৫ দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ আর কি। সেই বঙ্গবন্ধু ৭ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। তো সেই জায়গার থেকে আজ এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৫ বৎসরে আর কি, এখানটায় এই যে সমন্বয়ক মার্চ মাস, ১৮ই মার্চ ২০২৬,
এই দিনে আর কি বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। 71-এর সকল শহীদের, সেই সাথে ব্রিটিশ পরবর্তী ভাষা আন্দোলন হতে এ পর্যন্ত যত শহীদ, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলের জান্নাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমার রাজনীতির বয়সটা আমি যদি সেই 25 মার্চ কালো রাত্রি হতে ধরি আর কি, তাহলে 56 বছর। ইতিমধ্যে আর কি 2টি রমজানের রোজা ইন্ডিয়াতে পালন করেছিলাম। ওই যে আমরা তো চূড়ান্তভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি 22 ফেব্রুয়ারি। এই যে আমাদের এই মুক্তিযুদ্ধের সনদটি আর কি ইন্দিরা গান্ধী প্রত্যায়িত, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রত্যায়িত আর কি এই যে মুক্তিযুদ্ধের সনদ 22 ফেব্রুয়ারি 1972। তো সেই বঙ্গবন্ধুর 1971 পরবর্তী 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন, সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসেবে। 1974 সালে বাকশাল এবং এই যে রক্ষী বাহিনী গঠন করে, স্বরূপ পায় নাই। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন। সেই বঙ্গবন্ধুই 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেন। তখন তিনি বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি। বৈষম্য হয়েছিল। এরপরে আর কি 75 সালে কিল হওয়ার পরে খন্দকার মুস্তাক স্বঘোষিত আর কি এই যে রাষ্ট্রপতি হন 7 মাসের জন্য। এরপরে আর কি অনেকগুলো সরকার ছোট ছোট। তারপরে 1977 সালে হানা ভোটের মাধ্যম দিয়ে পিপুল কনসেনসাস করে, ওই সেই 1977 সালের হানা ভোটের আমি পোলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়েছিল। অতঃপর জিয়াউর রহমান সাহেব 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেন। একমাত্র জিয়াউর রহমান সাহেব আর কি জাগতল থেকে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আর কি ওই যে সামরিক প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান। 1977 সালের পরবর্তী পর্যায়ে আর কি জিয়াউর রহমান সাহেব 1981 সাল পর্যন্ত ক্ষমতা পরিচালনাকালীন ওই যে জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে 1981 সালের 30 মে কিল করেন খন্দকার মুস্তাক সেই মেজর জেনারেল মঞ্জুর রহমান আর কি তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান ছিলেন আর কি। মেজর মঞ্জুর রহমানের ওই যে নেতৃত্বে কর্তৃত্বে জিয়াউর রহমানকে কিল করা হয়, যে মামলাটি এখনো নিষ্পত্তি হয় নাই। এই যে মেজর মঞ্জুর রহমান মব পিটানিতে, চট্টগ্রামের হাটহাজারিতে মব পিটানি, গণপিটানি, এই যে জনতা এবং মিলিটারি দের আর কি আইন শৃঙ্খলার একাংশের পিটানিতে 4 জুন 1981 মঞ্জুর রহমান কিল হন। এই মেজর মঞ্জুর রহমানই একমাত্র রণাঙ্গন বনগাঁ বেনাপোলের এই যে 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। আমি সরাসরি এই যে মেজর মঞ্জুর রহমানের এই নেতৃত্বেই আর কি আমি মুক্তিযুদ্ধটা করেছি। এই আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার খেতাবটাও দিয়েছিল মেজর মঞ্জুর রহমান, মোহাম্মদ শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। তো এই জায়গাটাই আর কি। এরপরে তো সেই 81 সাল থেকে সাত্তার সাহেব প্রেসিডেন্ট হন। ওনার থেকে এরশাদ সাহেব জোর করে ক্ষমতাটা কেড়ে নেন। তারপরে আর কি এরশাদ সাহেবও অবৈধভাবে 9 বছর গণতান্ত্রিক এই যে সামরিক গণতন্ত্র তকমা দিয়ে 9 বছর চালান, 9 বছর জেল খাটেন। এরপরে আর কি তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন করেন এরশাদ 86 এবং 88 সালে। এরপরে আর কি এই যে ছাত্র জনতার রোষে তো এরশাদ পদত্যাগ করে 5 ডিসেম্বর 1991। এরপরে আর কি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, সংক্ষিপ্ত পিরিয়ডের নয়, এটা সুন্দর নির্বাচন ছিল। তখন আবার আরেকটি এই যে নির্বাচন যেটা হয় এই তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন মহোদয়ের নেতৃত্বে এবং 90 দিনে ইলেকশনটা করে দেয়। তখনও আবার আর কি একটি পিপুল কনসেনসাস হয় রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ শাসিত সরকারের জন্য। বিএনপি বিজয়ী হয় মেয়াদ শেষ করার আগে, অর্থাৎ
সালের 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচন দেয়, সেটাও বৈষম্য হয়েছিল। আমি ওই নির্বাচনে যশোর 1 হতে নির্বাচন করি, আমি জিতেছিলাম, আমাকে দেওয়া হয় নাই। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15ই ফেব্রুয়ারি 1996। ওই বছরই আবার আরেকটি, এই যে মে মাসে 1996 সালের মে মাসে 7ম জাতীয় সংসদ নির্বাচন হয়। এখানটায় আওয়ামী লীগ জেতে। আওয়ামী লীগ তাদের ক্ষমতাটা শেষ করার পরে সুষ্ঠু সুন্দরভাবে আর কি, এই যে হ্যান্ডেড ওভার এবং টেকেন ওভারটা করে আর কি বিএনপি সরকার। 1996 সালের যে নির্বাচন, এই নির্বাচনের ক্ষমতা হস্তান্তরের পরে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার অবৈধভাবে আর কি এখানটায় এই যে 3 মাসের কথা বলে 2 বছর চালায়। অতঃপর আর কি আবারও আন্দোলনের মুখে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিদায়ের পর 8ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটিও সুন্দর হয়। এখানটায় আর কি এই যে ইতিমধ্যে তো 1996-2001 পর্যন্ত আওয়ামী লীগ, এরপরে 8ম জাতীয় সংসদ নির্বাচন 1996 থেকে 2001 আওয়ামী লীগ, এরপরে 8ম জাতীয় সংসদ নির্বাচন 2001 থেকে 2006 বিএনপি। এ ভোটটিও সুন্দর হয়, আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলে। তারপরে আর কি 2006, 7, 8 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। এরপরে আর কি এই যে 2009 সালে আর কি আওয়ামী লীগ সরকার গঠন করেন। 9ম জাতীয় সংসদ নির্বাচন, এখানেও বিএনপি এসেছিল, অন্য দল এসেছিল। যাই হোক, এটা নিয়ে কথা নাই। 2014, 2018, 2024 ভোটের 12টা বাজায় তৎকালীন নির্বাচন কমিশন আর কি, কোনো ভোটাভুটি হয় নাই। আমি তো এই 96 তৎপরবর্তীতে এই যে 8ম, 9ম, 10ম, একাদশ, দ্বাদশ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার চেষ্টা করি, আমাকে নির্বাচন করতে দেয়নি। এরপরে আর কি ছাত্র জনতার আন্দোলনে এই যে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপরে আর কি 2026 সালের এই 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হয়। সেই গণভোটের মাধ্যম দিয়েই আর কি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গণভোট 13তম জাতীয় সংসদ নির্বাচন হয়। এখানটায় আমি 13তম জাতীয় সংসদ নির্বাচন কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করি। স্বতন্ত্র আওয়ামী তকমা দিয়ে আমাকে নির্বাচনটা করতে দেয় নাই। আমি মাননীয় উচ্চতর আদালতে আবেদন করি। আমার রিট আবেদন নম্বর 1370, আমার শুনানির ডেটটা দিয়েছে 22 মার্চ 2026। এটা রসিকতা, মস্কারা, তামাশা নাকি জানি না, তবে যারা 7 জন নির্বাচন কমিশনার ছিল সকলেই অবৈধ, বয়সে, তারপরে স্বাস্থ্যগত বুদ্ধিদীপ্ততায়, নির্বাচন কমিশন হওয়ার যোগ্যতায়। একটি লোকেরও বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন হওয়ার যোগ্যতা নাই। আমি 2টি লোকেরই কথা বলি। এই যে যিনি এই সানাউল্লাহ মিয়া, ইনা আওয়ামী লীগের বকে যাওয়া সামরিক কর্মকর্তা, স্বেচ্ছায় অবসরে যাওয়া। এম নাসির উদ্দিন 2010 সালে 2006-তে তার ব্রেনের সমস্যা হয়, মেন্টাল ডিসঅর্ডারের কারণে 2010 সালে রিটায়ার্ড হয়। এইবার 70 ঊর্ধ্ব বয়সে নির্বাচন কমিশনার হয় আর কি। তো এইটা এনেও অবৈধ আর কি। এরপরে যে ভোটাভুটি, একটি দলকে বাইরে রেখে যে ভোটটা হয়েছে, আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোটটা বিএনপিকে দিয়েছে। আর যারা এই যে এনসিপি জামাত থেকে দাঁড়িয়েছে, সাধারণ মানের কিছু ভোট তাদেরকেও দিয়েছে। এইটা এক সময় বের হবে। আমার জানা মতে আমি হানা ভোটে দেখেছি জিয়াউর রহমান সাহেবের, সেই ভোটেও বৈষম্য হয়েছিল। আমি পুলিং এজেন্ট, আমাদেরকে একটি 50 টাকার নোট লাল এবং পলাশ হোটেলের, আমাদের বেনাপোলের নাম করা হোটেল, দুপুরের বিরিয়ানির টোকেন দিয়েছিল। বেলা 11টা, বেনাপোল হাই স্কুল। আমার ওই
বুথে যেটা ক্লাস 7-এর ক্লাস হয়তো টিন শেড, এইটাই ছিল এই যে ভোট কালেকশন বুথ। ওখানে পোলিং অফিসার ছিল আমাদের ইংরেজি স্যার আতিয়াস স্যার। 11টার দিকে যখন কোনো লোকজন নাই, ভোটার নাই, কিচ্ছু নাই, তখন মিলিটারির একজন অফিসার এসে বুথে ঢুকে বললেন আমরা না ভোটের একজন করে 2জন পোলিং এজেন্ট ছিলাম। মিলিটারি অফিসার আতিয়াস স্যারকে বলছে হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এর মানেটা করলে এই দাঁড়ায় যে আপনি এখানে, বাংলা করলে দাঁড়ায় আপনি এখানে কি করছেন, কি বাল ফেলাইতেছেন, ভোটার নাই তাতে কি হয়েছে, আপনারা এখানে এজেন্ট আছে, লোকজন আছে, আপনি আছেন। তারপরে স্যার আর কি কিং কর্তব্য বিমূঢ় এই কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আমাদের স্কুলের মাঠটা ছিল আমবাগান বেষ্টিত, ওখানটাই আর কি এই যে গুলাগুলি টিয়ার গ্যাস। স্যার বললেন জীবন নিয়ে পালা, আমি দেখি কি করা যায়। পরে দেখা গেল যে হানা ভোট 98%, হ্যাঁ 2% না। সেই 1977 সাল জিয়াউর রহমানের সাহেব পিপুল কনসেনসাস, হানা ভোট। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেটা আর কি 2026 সালের হানা ভোট। ভোট পড়ল বিকাল 4:30 পর্যন্ত 47%, এখন শোনা যাচ্ছে 60%। এমন সময় আসবে আর কি, যেরকম আদালত থেকে নির্দেশনা হয়েছে কোনো ব্যালট পেপার, কোনো কাগজপত্র এগুলো যাতে সংরক্ষণ করা হয়, ইলেকশন কমিশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটা এক সময় না এক সময়, যেমন আমার মামলাটা এখনো চলমান। ভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 26, আমার শুনানিটা হবে 22 মার্চ 2026 আর কি। তো এই জায়গাটাই সেই পিপুল কনসেনসাস ভোটের আমার দেখা মতে 1977-এর হানা ভোট, 1996 সালের বেগম খালেদা জিয়ার ভোট, শেখ হাসিনার ভোট, এবং এই যে যতগুলো সরকার, এরশাদ সরকারের ভোট, সবগুলোর সাথেই আমি সংশ্লিষ্ট, মুক্তিযোদ্ধা, 55 বছর রাজনীতির বয়সটা আর কি। সবচেয়ে নজিরযুক্ত, ঐতিহাসিক, সিগনিফিকেন্ট ব্যাড নির্বাচন, ভয়ে ভয়ে নির্বাচন হয়েছে এইবার রিজাল্টের পরে আর কি কারোর মুখে কোনো বিজয়ের উল্লাস নাই। যারা হেরে গেছে তাদেরও কোনো, কারণ কিভাবে তাদের কষ্টটা থাকবে। যারা হেরে গেছে এনসিপি জামাত থেকে, তারা এখন বিরোধী দলের নেতা হয়েছেন এবং সরকারি দলের তারা হয়েছেন মন্ত্রী, এমপি, উপদেষ্টা। বিএনপির ডুবানোর জন্য এই যে ভুয়া ডাক্তার জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানই যথেষ্ট আর কি। আমি এখান থেকে নাম ধরেই বলছি। আর একটা যে কজ অফ দিয়ার, এই যে ফ্যামিলিগত, তারেক রহমান সাহেবের স্পাউস এবং ডটার এই যে প্রোটোকল নিচ্ছে, রাজনীতিতে জড়িয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই দুইটা জিনিসই আর কি বিএনপির অর্থাৎ তারেক রহমান সরকারের জন্য বহু ভারী হয়ে যাবে আর কি। এই জায়গাটায় আমি আর কিছু বলার নাই। সেই বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধকালীন সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এ পর্বে আমাদের এই যে আজকের যে নিয়মিত এনএসটিভির যে অনুষ্ঠান, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে যে অনুষ্ঠান এখানে দিয়েছেন, আজ আমাদের নিউজ রিডার এবং অন্যেরা সকলের ঈদের ছুটির কারণে অনুষ্ঠান আমাকেই এককভাবেই করতে হচ্ছে। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম C&F এজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ এর সৌজন্যে 18 মার্চ 2026 এনএসটিভি সংবাদ। রিড আউট করছি এম শাহজাহান আলী গোলদার, এডিটর অ্যান্ড ইপিও, দি ডেইলি নিউজ স্টার। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। 1 বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই যে মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমান সাহেবের সকল কথাই জাতীয় ভাষণ। আজ তারেক রহমান সাহেবের 29তম এই যে জাতীয় ভাষণ। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দশকে বাংলাদেশের কার্যক্রম প্রায় অর্ধেক, তরুণ চাকরি পাননি। লালমনিরহাট ঈদযাত্রায় সন্তান সহ স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু। কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় নিহত 4 শতাধিক। পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা, স্বরাষ্ট্রমন্ত্রী। চীন আজ পর্যন্ত কোনো বিষয়ে পদক্ষেপ করেনি। চীন আজ পর্যন্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি, বিরোধী দলীয় নেতা। ঐক্যমত কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল ডক্টর বদিউল আলম মজুমদার। জর্ডানে বাংলাদেশ দূতাবাসে হেনস্থা ও দুর্ভোগের শিকার প্রবাসী বাংলাদেশিরা। হালদা বাঁচাতে তামাক ছেড়ে বিপাকে কৃষক। দলীয় বিবেচনায় নিয়োগ জুলাই, স্পিরিটের প্রতি অবজ্ঞা। নরসিংদীতে 2 বাড়িতে 2 বন্ধুর ঝুলন্ত লাশ। ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণ চাষী পরিবারে। এবার আর কি এই যে ঈদ যাত্রাটা ঢিলে ঢালা ভাবে মানুষের ভিতরে আর্থিক অনটনের কারণে এবং কোনো মিথ্যাচার গীবতের কারণে ব্যাংক ভিত্তিক যেগুলো ছোটোখাটো ঈদের আগে এই যে পকেট লোন দেওয়া হতো, এগুলো সব হাতিয়ে নিচ্ছে এই যে এই জামাত শিবিরের পক্ষ থেকে। সকল ব্যাংক থেকে, সকল ব্যাংকেই তো ইসলামী উইন্ডো আছে, এরা সারা বছর ধরে পরিকল্পনা করে এইগুলো হাতিয়ে নিচ্ছে। ওই যে জামাত ইসলামী বলেছিল 27 লক্ষ কোটি টাকা হাসিনা নিয়ে চলে গেছে, এটা সব ওই মিথ্যা কথা। সমুদায় টাকাটা একান্তে হাফিস করে দিয়েছে জামাত ইসলাম। এর মধ্যে ওই যে বইয়ের টেন্ডারের টাকা, ছাপানোর টাকা 1,500 কোটি টাকা, হজ উমরা বাইতুল মুকাররমের 3,000 কোটি টাকা, এবং আর কি অন্যান্য খাতের আর কি এই যে ব্যাংক মালিকদের শেয়ারের যেগুলো আর কি বাকিতে কিনেছে ইসলামী ব্যাংকের যারা জামাত শিবির করে এরাই আর কি। তো সেই জায়গাটাই আমার এখান থেকে এই যে আজ 27 রমজান 1447 হিজরি, সৌদি আরব আজ 28 রমজান 1447 হিজরি। স্থানকাল পাত্রভেদে যেমন 5 ওয়াক্ত নামাজ, এই যে রমজানের চাঁদ দেখে রোজা রাখা, শাওয়ালের চাঁদ দেখে ঈদ পালন করা, অর্থাৎ রোজা শেষ করা। আমাদের এই দেশে যেগুলো সৌদি আরবের সাথে মিল করে হচ্ছে এর কোনোটাই ঠিক নয়, কোনোটাই আমরা না করি। আমার এই যে আরামবাগ মসজিদের গতকাল পর্যন্ত ছিল 26টা রোজা। ওই জায়ানিস্ট ইহুদিদের, ওহাবিদের, খারিজিদের, লামাজাহিবিদের, কাদিয়ানিদের, আহলে সুন্নত জামাত এবং এই এদের প্রেসক্রিপশন মতো আরামবাগ জামে মসজিদ আমার এই যশোর নিবাস নিউজ স্টার ভবনের 5টা বাড়ি পরে আর কি, এখানে 1 মিনিট আগে ইফতারির আজানটা দেওয়া হয়, আর ওই সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার এখানটায় 2 মিনিট আগে আজানটা, এইটা শেষ হওয়ার 2 মিনিট আগে আজানটা দেওয়া হয়। তো এই জায়গাটাই আর কি এই যারা জেনে বুঝে এই আজান দেখে রোজাটা পালন করছে, সাহারি খাচ্ছে, ইফতারি করছে, এদের পালন হয়ে যাবে। কিন্তু আমরা জেনে শুনে বুঝে, আমি তো একজন আমলি পীর, আমার এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব বুখারী শরীফ 10 খণ্ডে বাংলায় অনুবাদ করে ইন্ডিয়া সহ আর কি ইউরোপ আমেরিকাতে রপ্তানি করে থাকি। তো সেই জায়গাটায় আমি আমলি পীর হিসাবে তো আর এইটা বলতে পারি না আর কি, যে কারণে আমরা এই যে আমাদের জাতীয় টেলিভিশন যেটা আর কি বিটিভি দেখে ওই নামাজ আমরা যেটা ইফতার করি
এবং সাহারি গ্রহণ করে থাকি আর কি। তো এইগুলো থেকে এই মহল্লাবাসীর প্রতি আমি অনুরোধ করছি আর কি, যারা আপনারা এখানকার স্থায়ী পুরাতন বয়স্ক, বিষয়টা একটু দেখেন, না হলে কিন্তু অটো আপনারা গুনাই কবিরার ভাগিদার হয়ে যাচ্ছেন। পিছনের রমজানের রোজাগুলিকে কবুল করে নিন, সামনের রোজাগুলিকে থাকার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। আজ আমাদের বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ক টঙ্গীর বিশ্ব ইজতেমার জমায়েতটা এখনো হয় নাই। অচিরেই ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশন অচিরেই আর কি একক মুরব্বী আনায়, এক মুরব্বী এক দুয়াতে আর কি বিশ্ব জমায়েত টঙ্গীতে আর কি তাবলিকের জমায়েতটা করে। সেই আড়াই খণ্ড এখন আর নাই। মামুনুল, রেজাউল, ফাইজুল, বৈষম্য, এই যে মাওলানা যিনি হাফিজিহুল্লাহ, এই জুবাইর, কাকরাইলে এখন আর নাই। কাজেই খণ্ড নাই। এক মুরব্বী আনায়, এক বয়ানে কাকরাইলের বিশ্ব জমায়েতটা সম্পন্ন করুক এবং কাকরাইলে একজন নিয়মিত নিয়মতান্ত্রিক ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পেশ ইমাম খতিব নিযুক্তি দেন। এখনও সেই বৈষম্য খালিদ হোসেনের দেওয়া, যিনি অবৈধ, খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা থেকে 17 মাসে প্রায় 27,000 কোটি টাকা এখান থেকে বিভিন্ন সূত্রনাতায় এরা হাতিয়ে নিয়ে ওই জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং চরমনাই এবং এই খালিদ হোসেন ভাগযোগ করে নিয়েছে না, অথেন্টিক করে এর ওপরে দুদকে অভিযোগ দায়ের হয়েছে আর কি। সেখান থেকেই আমি এটা জানাচ্ছি আর কি। তো এই জায়গাটায় সেই বাইতুল মুকাররমে উবাইদুল হকের মতো এই যে এখন যিনি আছেন আব্দুল মালেক, ইনি স্বশিক্ষিত, হাফিজিহুল্লাহ, কারি নন, হাফেজ নন, মুফতি নন, মাওলানা নন। এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, উবাইদুল হক হুজুরের মতো বাইতুল মুকাররমে একজন উপযুক্ত খতিব পদায়িত করা হোক। আজকের সকল প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস, C&F এজেন্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।